নমস্কার। ইতিহাস এক খোঁজ এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব সেটি সম্পর্কে আমরা সবাই কম বেশি কিছু না কিছু জানি। ছোটবেলা থেকে আমরা বিভিন্ন ধরনের বই পড়েছি, এখনও ইন্টারনেটে অনেক ধরনের আর্টিকেলস অবস্থিত আছে, উইকিপিডিয়া প্লাস বিভিন্ন ধরনের উপন্যাস, সেখান থেকে এই জিনিসটির ব্যাপারে আমরা সবাই কিছু না কিছু শুনে এসেছি। কোহিনূর হিরে কি শুনেছি এবং কি জানি সেটা আগে আমরা দেখি। কোহিনূর হিরে যেটা আমরা জানি, কোহিনূর নামক একটি খনি থেকে পাওয়া যায়, যেটি দক্ষিণ ভারতে অবস্থিত। মাসুলিপত্তনম থেকে কিছু কিলোমিটার দূরে অবস্থিত গোদাবরী নদীর তীরে এই জায়গা, যেখান থেকে এই হিরেটি বার করা হয়, খনন করা হয়। ইনিশিয়ালি প্রথম দিকে এই হিরেটি একটি মূর্তিতে তার চোখ হিসাবে এই হিরেটিকে স্থাপন করা হয়। তখন কাকতীয় রাজবংশের রাজত্ব চলছে দক্ষিণ ভারতে। এরপর যখন দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজি দক্ষিণ ভারত আক্রমণ করেন, তারপরে এই মূর্তিটি ভেঙে তিনি এই 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 হিরেটিকে নিয়ে দিল্লিতে ফিরে যান। খিলজির পর এই হিরেটি গিয়ে পৌঁছায় তুগলকদের হাতে, তুগলকদের পর এটা যায় লোদিদের কাছে, লোদির পরে এটা পৌঁছায় মুঘলদের কাছে, এবং 1739 খ্রিস্টাব্দে যখন নাদির শাহ ভারতবর্ষ আক্রমণ করেন, সেই সময় মোগল সম্রাট মোহাম্মদ শাহ রঙ্গিলার কাছে এই হিরেটি ছিল। নাদির শাহ যখন জানতে পারলেন, একটি নর্তকীর কাছ থেকে, যার নাম নূরবাই, তার কাছ থেকে যখন জানতে পারলেন যে এই হিরেটি মোহাম্মদ শাহ রঙ্গিলা নিজের পাগড়ির ভেতরে লুকিয়ে রেখেছেন, তখন এই নর্তকী নাদির শাহকে একটি আইডিয়া দেন যে আপনি পরের দিন গিয়ে মোহাম্মদ শাহকে বলবেন যে আপনার পাগড়িটা আমাকে দিন, আমার পাগড়িটা আপনি নিন, এতে আমাদের ভাইচারা আরও বাড়বে। এর মাধ্যমে যেটা হবে সেটা হচ্ছে আপনি এই কোহিনূর হীরের মালিক হবেন। পরের দিন ঠিক তাই হয়, পাগড়ি আদান প্রদান হয়, ফলে হিরে গিয়ে পৌঁছয় নাদির শাহর কাছে। নাদির শাহ সেই হিরে নিয়ে রওনা দেন আফগানিস্তান বা পারস্যের উদ্দেশ্যে, এবং সেখান থেকে সেটি, এবং তার কিছুদিন পর নাদির শাহর পর সেটা পৌঁছে যায় আহমদ শাহ আবদারির কাছে। আহমদ শাহ আবদারির পর আরও কিছু আফগান রাজার হাত ঘুরে সেটি আলটিমেটলি পৌঁছায় মহারাজা রঞ্জিত সিং তার কাছে, এবং তারপর সেখান থেকে সেটি ইংরেজদের হাতে পৌঁছায়। এইটি আমি জানি, আমরা সবাই এই ইতিহাসটা আমরা জানি। কিন্তু এই বিগত 2 মিনিটে যে ইতিহাসটি আমি বললাম, যেটা আমরা জানি, পুরোটাই কিন্তু ভুল। হ্যাঁ, পুরোটাই ভুল। কারণ এই যে ঘটনাটি আমি বললাম বা যেগুলো আমরা শুনে এসেছি, সেটি কিন্তু আজ অবধি দেখা গেছে অনেক বই তৎকালীন ভারতবর্ষে, খিলজির সময়, তুগলকের সময়, তারপর মোগল সাম্রাজ্যের সময়, বিভিন্ন ধরনের বইতে কোথাও একটা লাইন অফ রেফারেন্স নেই যেখানে বলা হয়েছে যে কোহিনূর নামক একটি হিরে বর্তমান। ফলে এই যে এন্টায়ার যে স্টোরিটা আমরা শুনলাম, যে গল্পটা শুনলাম, সেটা কিন্তু সম্পূর্ণ লোককথা। কি করে এই লোককথা তৈরি হলো আমরা পরে দেখব, কিন্তু এইটিই হচ্ছে আসল, যে আমরা যা জেনে এসেছি কোহিনূর সম্পর্কে সেটি কিন্তু ঠিক নয়। মোগলরা যখন ভারতবর্ষে আসে, তখন প্রচুর বই তারা লিখে যায়, আত্মজীবনী থেকে আরম্ভ করে তাদের সভাসদরা অনেক বই লিখেছে। কোথাও একটা লাইন অফ রেফারেন্স নেই যেখানে লেখা আছে যে হ্যাঁ, কোহিনূর নামক একটি ডায়মন্ড বা কোহিনূর নামক একটি হিরে অবস্থিত আছে এই রাজার কাছে বা এই সম্রাটের কাছে। বাবরনামা, হুমায়ুননামা, এই সবেতে বরং লেখা আছে রুবির ব্যাপারে, স্পিনেলের ব্যাপারে। এই মোগলরা কিন্তু হিরের থেকে সবচেয়ে বেশি খুশি হতেন বা ভালোবাসতেন সেটা হচ্ছে কিন্তু এই রুবি, লাল পাথর, যেটা আফগানিস্তানের বাদাখশান থেকে পাওয়া যেত। ভীষণ সুন্দর আলো তার ভেতর থেকে বিচ্ছুরিত হয়, রুবি বা স্পিনেল। আকবরের সভাসদ বা প্রধানমন্ত্রী, গ্র্যান্ড ভিজিয়ার যাকে বলা হয়, আবুল ফজল, তার লেখা আকবরনামাতেও এটা কিন্তু লেখা আছে যে মণির মধ্যে, এই যে এত দামি দামি মণি, সেই মণির মধ্যে প্রথম স্টেপ বা প্রথম র্যাঙ্ক হচ্ছে কিন্তু রুবি বা স্পিনেল, তারপরে আসবে হিরে, তারপরে আসবে মুক্ত। ফলে হিরে তারা সম্মান দিল, হিরেকে তারা ভালোবাসলো। হিরেকে কিন্তু ওনারা কখনো মনে করেনি, মানে মুঘলরা, যে এটা রুবির থেকেও ওপরে। তাদের কাছে কিন্তু সবসময় রুবি সবসময় প্রেফারেন্স পেয়ে এসেছে। এরপরে আকবরের পরে জাহাঙ্গীরের পরে শাহজাহান এবং ঔরঙ্গজেব
অরঙ্গজেব শাহজাহানের পর অরঙ্গজেব যখন মোগল সাম্রাজ্যের সম্রাট হয়েছেন, তখন তারা গোলকোন্ডা আক্রমণ করে গোলকোন্ডা দখল করেন, বিজাপুর আক্রমণ করে বিজাপুর কর্ণাটকায় অবস্থিত বিজাপুর দখল করেন। সেই সময় গোলকোন্ডা এবং বিজাপুরে অবস্থিত বিভিন্ন রকমের খনি, সেই খনিগুলোকে তারা দখল করে। সেই সময় এই হীরের খনি দখল করার সময় হয়তো হতে পারে যে কোহিনূর নামক এই হীরেটি তাদের হাতে গিয়ে পৌঁছায়, কিন্তু এটিও কিন্তু কোথাও লেখা নেই। শাহজাহান এমন একটি সম্রাট যিনি দেখলেন যে সেই সময় উপচে পড়ছে মুঘলদের এত ধন সম্পত্তি। সেই সময় মুঘলদের আমলে ভারতবর্ষ হচ্ছে শ্রেষ্ঠ ইকোনমি সমগ্র পৃথিবীতে। সেই সময় তারা দেখলেন শাহজাহানদের যে এই এত আমার ঐশ্বর্য, এই ঐশ্বর্যটাকে আমাকে ইউজ করতে হবে নিজের যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে মানুষকে দেখানোর জন্য। ফলে শুধু ঐশ্বর্যটাকে যদি আমি রেখে দিই নিজের কাছে, তাহলে একটা সিন্দুক ভরে রেখে দিই, তাহলে কোনো লাভ নেই, এতে বরঞ্চ কিছু বানাতে হবে। কি করলেন? তিনি বানালেন সেই সময়কার সবচেয়ে দামি যে জিনিসটি, সেটি ময়ূর সিংহাসন। প্রত্যেকটি ইঞ্চি সোনা দিয়ে মোড়া, এবং আপনি ছবিটা দেখুন, এই যে ছবিটা আমি এখানে দিয়েছি, প্রত্যেকটা ইঞ্চি সোনা দিয়ে মোড়া এবং দামি দামি পাথরে পুরো ভর্তি। মাথায় 3টে ময়ূর এবং এর ওপরে শাহজাহান বসে আছেন। কেমন? এরপরে এলেন অরঙ্গজেব। অরঙ্গজেবের সময় ফরাসি ট্রাভেলার বা পরিব্রাজক ট্রাভারনিয়ের, যিনি হিরে ব্যবসায়ী, তিনি ভারতবর্ষে আসেন এবং তার সৌভাগ্য হয়েছিল যে অরঙ্গজেবের তোষাখানা দেখার বা যেখানে খাজানা রাখা হয় সেটা দেখার। সেটি দেখে তিনি লিখে গেছেন, তার যে বই আছে মাই ট্রাভেলস ইন ইন্ডিয়া বলে যে বইটি, সেই বইটি যে লিখে গেছেন সেখানেও কিন্তু লেখা আছে ট্রাভেলস ইন ইন্ডিয়া, অ্যাকচুয়ালি ইংলিশ ট্রান্সলেশন, এটার অ্যাকচুয়ালি ভাষা এটাতে লিখেছিলেন সেটা হচ্ছে ফ্রেঞ্চ। তাতেও কিন্তু কোথাও লেখা নেই যে কোহিনূর নামক একটি হিরে আমি দেখলাম। তিনি একটা খুব বড় হিরে দেখেছিলেন, কিন্তু তার যা ডেসক্রিপশন তিনি দিয়ে গেছেন, তার সাথে রাশিয়ায় অবস্থিত ওরলভ ডায়মন্ডের মিল। ওরলভ ডায়মন্ড কিন্তু গ্রেট মুঘল ডায়মন্ড। এই সময় খুব দামি দামি হিরে, যেমন গ্রেট মুঘল দারিয়া-ই-নূর, যেটা কোহিনূরের অ্যাকচুয়ালি সিস্টার ডায়মন্ড বলা হয়, কোহিনূর থেকেও সাইজে বড়। গ্রেট মুঘল ডায়মন্ড এইমাত্র যেটা বললাম, যেটা এখন রাশিয়ায় ক্রেমলিনে রাখা আছে, ওরলভ, কোহিনূরের থেকেও বড় ডায়মন্ড। সবাই কিন্তু ভুলে গেল, মানে পরবর্তীকালে দেখা যায় কোহিনূর নিয়েই লোকজন কিন্তু বেশি চর্চা করছে, কিন্তু এখনও অবধি ঔরঙ্গজেবের সময় অবধি বললাম একটা কোথাও লেখা নেই যে কোহিনূর নামক একটি হিরে অবস্থিত। এরপরে ঔরঙ্গজেব মারা যান 1707-এ। তার 32 বছর পর নাদির শাহ পারস্য থেকে ভারতবর্ষ আক্রমণ করতে আসেন এবং সেই সময় ভারতবর্ষ থেকে তিনি যে বিপুল পরিমাণে হিরে জহরত মণি মাণিক্য লুট করে নিয়ে যান, 700টা হাতি, অ্যাপ্রক্সিমেটলি 8,000টা উট এবং 20,000 ঘোড়া, এর ওপর চাপিয়ে সিন্ধুকের পর সিন্ধুক যে এত ধন সম্পত্তি তিনি লুট করে নিয়ে পারস্যের উদ্দেশ্যে ফিরে যান, তার মধ্যে কিন্তু উপস্থিত ছিল ময়ূর সিংহাসন। এবং এই ময়ূর সিংহাসনের সাথে সাথে আর সমস্ত কিছু তিনি নিয়ে গেছেন। এই সময় নাদির শাহের একজন কোর্ট হিস্টোরিয়ান, তার নাম হচ্ছে মোহাম্মদ কাজিম মারভি, তিনি হচ্ছেন প্রথম যিনি লিখে গেলেন, এটা লেখা হয়েছিল, তিনি একটি বই লিখে গেলেন 1751 সালে। এই বইতে প্রথম তিনি মেনশন করলেন, আমি কোহিনূর দেখেছি। এই কোহিনূর আমি দেখেছি কোথায়? না, এই ময়ূর সিংহাসন, যার মাথার ওপর ময়ূর, 3টে ময়ূর, উনি লিখে গেছিলেন একটা ময়ূর, কিন্তু অ্যাকচুয়ালি বিভিন্ন সোর্সে দেখা যায় 3টে ময়ূর। যাই হোক, এই ময়ূরের একটি ময়ূরের মাথায় অবস্থিত এই কোহিনূর নামক ডায়মন্ড, এই প্রথম জানা যায় 1751, অ্যাপ্রক্সিমেটলি 1747 থেকে 1751 সালে লেখা, মারভির লেখা এই অ্যাকাউন্ট। যিনি নাদির শাহর সাথে কিন্তু এসছিলেন ভারতবর্ষে, তিনি প্রথম বললেন যে আমি দেখেছি এই সিংহাসন, যেটা পুরো সোনায় মোড়া এবং এটিকে আলাদা করা যায়, ডিসম্যান্টল করা যায়, আবার গিয়ে পরবর্তীকালে জোড়া লাগানো যায়, এবং তার মাথায় 3টে ময়ূর, এবং এই ময়ূরের মাথায় হচ্ছে হিরে, যার অফুরন্ত আলো, যখন তার ভেতর দিয়ে মশালের আলো যাচ্ছে বা সূর্যের আলো যাচ্ছে, সেটা না একদম ঝলসে উঠছে, এ যেন পাহাড়, আলোর পাহাড়। এই আলোর পাহাড় থেকে কিন্তু নাম হলো
কোহিনূর। এইখানেই প্রথম আমরা জানতে পারি। নাদির শাহ সেই কোহিনূর নিয়ে ফিরে গেলেন পারস্যে, এবং ওখানে গিয়ে তিনি ঠিক করলেন যে এই কোহিনূরকে আমি শুধুমাত্র সিন্দুকবন্দি করে রাখবো না, আমি বরং এটা হাতে বাজুবন্দ হিসাবে পরব। তো উনি করলেন কি, এক হাতে পরলেন কোহিনূর, আর এক হাতে পরলেন তিমুর রুবি, একটা খুব বড় রুবি ছিল মোগলদের, সেটা আর এক হাতে পরলেন। এটার থ্রু দিয়েও তিনি দেখাতে চাইলেন, দেখো আমার ক্ষমতা, যে আমি এক হাতে পড়ছি কোহিনূর, এক হাতে পড়ছি রুবি। নাদির শাহ হচ্ছে প্রথম রাজা বা সম্রাট যিনি কোহিনূরকে ধারণ করলেন শরীরে। এর কিছুদিন পর নাদির শাহ আততায়ীর হাতে মৃত্যু হল, তিনি মারা গেলেন। নাদির শাহের পর সেটি গিয়ে পৌঁছলো তারই অঙ্গরক্ষক বাহিনীর প্রধান আহমদ শাহ আবদালির কাছে। আহমদ শাহ আবদালি সেটিকে যেরকমভাবে নাদির শাহ রাখতেন সেরকমভাবেই নিজে ধারণ করতেন। কিছুদিন পর তার পুরো মুখটা ক্যান্সার হয়ে গেল, নাকটা আস্তে আস্তে ক্ষয়ে যেতে লাগলো, এবং সেই ভেতর থেকে পোকা বেরোতে থাকতো। সেই নাকটাকে ঢাকার জন্য তিনি একরকম মাস্ক পরতেন। এই আহমদ শাহ আবদালি ফেমাস 1761 সালে তৃতীয় পানিপথের যুদ্ধে মারাঠাদের পরাজিত করেছিলেন। তো এই ক্যান্সারে আক্রান্ত হয়ে আহমদ শাহ আবদালির মৃত্যু হলো। তারপর এটি পৌঁছলো তার ছেলে তৈমুরের হাতে। তৈমুরও ঠিকঠাক জীবনযাপন পালন করতে পারলেন না, কিছুদিন পর তারও মৃত্যু হলো। তারপর সেটি গিয়ে পড়লো শাহ সুজার হাতে। শাহ সুজা হলো আহমদ শাহ আবদালির নাতি। শাহ সুজা বিভিন্ন সময় স্ট্রাগল করতে রাজত্ব করতেন। প্রথমবার যখন বন্দী হলেন, নিজেরই পরিবার এবং নিজেরই যে ওখানে যে আফগানিস্তানে যে সমস্ত গোষ্ঠী, সেই গোষ্ঠীদের মধ্যে সবসময় দ্বন্দ্ব, সেরকম গোষ্ঠী দ্বন্দ্বের মধ্যে পড়ে তিনি একবার প্রথম যখন সিংহাসন হারালেন, তখন এই কোহিনূর এবং এই রুবি, কোহিনূরটিকে লুকিয়ে রাখলেন একটি জেলখানার একটি পাথরের মধ্যে, এবং রুবিটিকে লুকিয়ে রাখলেন একটি নদীর মধ্যে পাথরের তলায়। তারপর বহু কষ্টে সিংহাসন ফিরে পেয়ে সঙ্গে সঙ্গে নিজের সৈন্য সামন্তকে আদেশ দিলেন যে এই হিরেটাকে নিয়ে এসো, আমি এটা এখানে রেখেছি, আর রুবিটাকে নিয়ে এসো, আমি ওখানে রেখেছি। হিরেটা তখন দেখা গেল একজন মোল্লা, তিনি ভেবেছেন ওটা একটা পাথর, সেটা একটা পেপার ওয়েট হিসাবে ইউজ করছিলেন। এগুলো সব লেখা আছে, অথেন্টিক ডকুমেন্ট, কোনো বানানো গল্প নয়। তিনি পেপার ওয়েট হিসাবে ইউজ করছিলেন। সেখান থেকে সৈন্যরা তাকে ধরে সেই সব হিরেটাকে নিয়ে এলো। আবার ওই কোহিনূর হিরে ফিরে এলো শাহ সুজার কাছে। এরপর শাহ সুজা আবার সিংহাসন হারালেন, এবং এই সময় তাকে বন্দি করা হলো কাশ্মীরে, সুদূর কাশ্মীরে একটা সবচেয়ে উঁচু পাহাড়ের ওপর একটি দুর্গের ভেতরে। সেখান থেকে তাকে উদ্ধার করার জন্য শাহ সুজার যিনি বেগম, ওয়াফা বেগম, তার নাম ওয়াফা বেগম, এই ওয়াফা বেগম মহারাজা রঞ্জিত সিং তখন শিখ কেশরী, শিখ সাম্রাজ্যের তখন তিনি মহারাজ। তখন শিখ সম্প্রদায় বা শিখ যে কিংডম প্রচণ্ড শক্তিশালী। এই ওয়াফা বেগম তখন গেলেন রঞ্জিত সিংয়ের কাছে, তিনি রিকোয়েস্ট করলেন যে আমার স্বামীকে আপনি ছাড়িয়ে নিয়ে আসুন, আমি আপনাকে একটি গিফট দেবো। রঞ্জিত সিং বললেন, কি পাবো আমি যে ওর এত রিস্ক নিও না, তোমার স্বামীকে আমি ছাড়াতে যাব। উনি বললেন, আমি তোমাকে কোহিনূর দেব। এই শুনে রঞ্জিত সিং ভীষণ খুশি হলেন। তিনি সৈন্য সামন্ত নিয়ে কাশ্মীর আক্রমণ করলেন এবং শাহ সুজাকে সেখান থেকে ছাড়িয়ে আনার পর শাহ সুজাকে জিজ্ঞেস করলেন যে আপনি এবার আমাকে কোহিনূর দিন। শাহ সুজা তো আকাশ থেকে পড়ছে, শাহ সুজারও এটা ভীষণ প্রিয় একটি পাথর। সে বলছে, আমি তো কিছু জানি না। রঞ্জিত সিং গেলেন রেগে। তিনি তখন বললেন, এ কি, এটা তো কথার খেলাপ হলো। তোমার বউ, তোমার বেগম আমাকে এটা প্রমিস করেছে যে দেবে, তুমি দেবে না বলছো। তখন ঠিক করলেন যে শাহ সুজার ছেলেকে নিজের বাবার সামনে দাঁড়িয়ে অত্যাচার করা হলো। এই দৃশ্য সহ্য না করতে পেরে শাহ সুজা আলটিমেটলি সেই কোহিনূর রঞ্জিত সিংকে দিয়ে দিলেন। রঞ্জিত সিং ও কোহিনূর বাজুবন্দ হিসাবে নিজের হাতে পরতেন। এই ছবিটি দেখুন, এই ছবিটিতে আপনি দেখতে পারবেন হাতে বাজুবন্দ পরে রঞ্জিত সিং বসে আছেন। রঞ্জিত সিং যখন একটি উইল করে গেলেন, সেই উইলে লিখে গেলেন যে এই আমার মৃত্যুর পর এই কোহিনূর হিরে যেন পুরীর জগন্নাথ মন্দিরে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু এই রায়ের সাথে অনেকে রাজি হলেন না। তার মধ্যে তার প্রধান ট্রেজারার, যিনি এই সমস্ত খাজানা দেখভাল করতেন, তিনি ছিলেন তার মধ্যে প্রধান। তিনি ঠিক করলেন যে না, এটা হতে দেওয়া যায় না, কারণ এটা তো রঞ্জিত সিংয়ের ব্যক্তিগত সম্পত্তি নয়, এটা হলো সমগ্র শিখ সম্প্রদায়ের সম্পত্তি। হঠাৎ করে একদিন রঞ্জিত সিংয়ের স্ট্রোক হলো। আজ কিছুদিনের মধ্যে রঞ্জিত সিংয়ের দেহ নিথর হয়ে গেল, তিনি মারা গেলেন। এবং তারপরে হঠাৎ করে সবাই দেখল
যে রঞ্জিত সিং মারা গেলেন ঠিকই, তার সাথে সাথে কোহিনূরটিকেও আর দেখতে পাওয়া যাচ্ছে না। উনি যে বাজুবান করতেন, সেই বাজুবানটা রাখা আছে, কিন্তু তাকে পাথর গেল। কোথায় গেল সেই পাথর? সবাই ভাবতে লাগলো রঞ্জিত সিং কি কোথাও লুকিয়ে গেলেন, নাকি অন্য কেউ কিছু করলো। এইদিকে সবাই এটা ভাবছে রঞ্জিত সিং আর নেই পৃথিবীতে, ইংরেজরা থাবা বসাচ্ছে, আস্তে আস্তে সমগ্র ভারতবর্ষ তারা গিলে ফেলেছে। এইবার পাঞ্জাবের ওপরও তারা পুরো শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ছে। সবাই এদিকে ভাবছে ব্যাপারটা কি হবে, আর এর মধ্যে কোহিনূরকে খুঁজে পাওয়া যাচ্ছে। এইখানেই আমরা আজকে থামবো। এরপর থেকে আবার পরের এপিসোডে আমি আপনাদেরকে নিয়ে যাব যে এরপর কী হবে। কেমন লাগলো এই ভিডিওটি জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটিতে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন, এবং যদি মনে হয় যে এই সমস্ত ইম্পর্টেন্ট ইতিহাস অন্য কারুরও জানা দরকার, শেয়ার করুন, কারণ নিজের দেশের ইতিহাস ভালোভাবে জানা ভীষণ জরুরি। ভালো থাকবেন, দেখতে থাকুন ইতিহাস